দর্শক, বিষয়বস্তু শুনলেন। ভোটের মাঠ কি অসমতল হয়ে যাচ্ছে? মাসুদ কামাল পাল্টাপাল্টি অভিযোগ এবং অনেকগুলো চ্যালেঞ্জ মনে হচ্ছে সামনে আসছে। আহ, সেটা নিয়েও বেশ এক ধরনের ছায়া যুদ্ধ আমার কাছে মনে হয়। বাস্তবে তার কোনো অস্তিত্ব আছে বলে আহ, মানে মনে হচ্ছে না, কিন্তু যুদ্ধ চলতেছে। আহ, এক ধরনের তারেক রহমানের দিক থেকে যেমন অনেকটা শিক্ষক সুলভ, শুধু কর্মসূচি ভিত্তিক, তিনি কোনোভাবেই কাউকে সমালোচনা করতে চাচ্ছেন না, কিন্তু অন্যরা মনে হচ্ছে মুখায় আছে এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, স্বৈরাচার এই কথাগুলো আলটিমেটলি তারেক রহমান এবং বিএনপি কে লক্ষ্য করে বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? না, এখন এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যে জিনিসটা দেখতেছি যে পরস্পর আমরা তো সাধারণত দেখে আসছি, আমাদের অতীত যে এক্সপিরিয়েন্স এখানে আমরা দেখেছি যে ভোটের সময় কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে, আরেক পক্ষের পলিসি নিয়ে সমালোচনা করে। এগুলো হেলদি, এগুলো আমি মনে করি হওয়াই উচিত। কারণ আমরা তো অপর পক্ষের সমালোচনা না শুনলে আমরা কি করে বুঝবো যে আমরা কি এই ভোট দিতে গিয়ে ঠুকবো না জিতবো? এটা জানার দরকার আছে। কিন্তু কাদা ছোঁড়াছুড়িটা ভালো না। কাদা হুম, ছোঁড়াছুড়িটা ভালো না। সমালোচনা হতে পারে, সমালোচনা অবশ্যই হেলদি। সমালোচনা তো আমরাও করি, আমরা তো সারাক্ষণই সমালোচনা করি, এর সমালোচনা করি, ওর সমালোচনা করি, এবং আমরা মনে করি এই সমালোচনা না করলে তারা নিজেদের যে ঘাটতিটা এটা বুঝবেন কিভাবে, এটা জরুরি। কিন্তু কাদা ছোড়াছুড়িটা জরুরি না। কিন্তু কাদা ছোড়াছুড়ি খুব বেশি হচ্ছে বলে কিন্তু আমার কাছে মনে হয়। যেমন আচ্ছা। জামাত ইসলাম বলতেছে যে আপনাদেরকে আদাবাজ আমরা বলছি, আপনাদের তো ওটার নাম বলে না, আকার ইঙ্গিত আরেক হারে বলে, কিন্তু বুঝাই যায় লক্ষ্য তো বিএনপির প্রতি। যে আপনি যদি চাঁদাবাজি না করেন তাহলে চাঁদাবাজি বলবো না, চাঁদাবাজ বলবো না। এখন জামাতের আমিরের এই বক্তব্য তো আমার কাছে অসফল মনে হয় না। কারণ যদি চাঁদাবাজি আপনি না করে থাকেন তাহলে আপনার গায়ে লাগে কেন? এটা তো এরকম হয়েছে, এটা কথা আছে না যে কানাকে কানা বলিও না, ঘোড়া বলিও না, ইহাতে ওহারা মনে দুঃখ পায়। তো বিষয়টা হলো, যদি আমাকে কিন্তু আপনি বলেন যে মাসুদ কামাল তুমি কিন্তু কানা, চোখে দেখো না, তোমার চোখ অন্ধ, তো আমি কিন্তু দুঃখ পাবো না, কারণ আমি জানি আমি অন্ধ না। কিন্তু আপনি যদি বলেন যে তুমি যে চোখে কম দেখো, তুমি যে চশমা পড়ো ভালো বলছো চোখে, তাহলে কিন্তু আমি ভাবতে পারি হ্যাঁ তাহলে মিললো, এরকম আর কি। এখন যদি তারা নিজেরা মনে করেন যে আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে তারা দুঃখ পাবেন। কিন্তু আমি মনে করি কি, এগুলি কে কি বললো ওইটা না দেখি, যা বললো ওইটা যদি আমার আমার জন্য যদি ওর 5% প্রযোজ্য হয়, আমার উচিত হবে সে 5% শুধরে যাওয়া, যাতে নাকি কিন্তু আরেক আগামীতে পক্ষ আমার কাছে যখন দেখতে বলে হয়। আরেক পক্ষ যখন বলে যে আহ, আহ, যারা মুক্তিযুদ্ধ যারা যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই, এটাও তো ইঙ্গিত দিচ্ছে জামাতে ইসলাম, কিন্তু দলের নামটা কিন্তু বলা হচ্ছে না। না, নাম বলা হচ্ছে না, কিন্তু নাম না বললেও এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ জানে যে কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বাংলাদেশের মানুষ জানে যে কারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, এটা হুম, মানুষ জানে। আবার হুম, ধরেন কারা চাঁদাবাজি এই 5ই আগস্টের পর করছে, ওইটাও মানুষ জানে। কাজে দুইটাই জানে, এবং এটাই উভয় পক্ষের দুর্বলতা। এই দুই হুম, দুর্বলতা থেকে তারা কিভাবে কাটায় উঠবে, সেটা কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ। যারা যাদের ব্যাপারে মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ আছে, তারা তো হুম, ওইটাকে বিরোধিতা মনে করে না। তারা হুম, যদি হুম, মনে করে যে ওটা আসলে মুক্তিযুদ্ধই ছিল না, তারা যদি মনে করে এটা ভারতের একটা ষড়যন্ত্র ছিল, আমি ষড়যন্ত্রের বিরোধিতা করেছি। কারণ আমি মাঝখানে দেখলাম ওই জামাতে ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, তিনি হুম, তার খুলনা এলাকায় একটা জনসভায় বলেছেন কিন্তু যে ভারত আমাদের দেশকে ভারত যে দেশ বিভক্ত করতে চেয়েছিল, ভারতের হুম, আধিপত্যবাদের বিরুদ্ধে এটা যুদ্ধ, তাদের তখন অবস্থান ছিল। তো তখন তাদের অবস্থান যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হয়, তাহলে হুম, মুক্তিযুদ্ধ গেল কই? তাহলে হুম, মুক্তিযুদ্ধ কই গেল? তার মানে উনি মুক্তিযুদ্ধকে ভারতের আধিপত্যবাদের সঙ্গে গুলিয়ে ফেলেছেন, অথবা মিলিয়ে ফেলেছেন, অথবা ওভাবে দেখেন। এটা যদি হুম, ওনার হুম, অবস্থান হয়, আমি তো মনে করবো যে এই লোক তো ভালো না, এই লোককে তো আমি পছন্দ করতে পারতেছি না। কারণ ভাই একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যেই হন, আপনি জি, যত বড় নেতাই হন না কেন, এইটা হুম, ভাই আমার কথা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযুদ্ধের যিনি বিরোধিতা করবেন, হুম, হুম, মুক্তিযুদ্ধের যে ওই সময় মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল, যে লক্ষ্য ছিল, তাকে যিনি ভারতের আধিপত্যবাদ হিসাবে
আধিপত্যবাদী নীতি হিসেবে মানে চিন্তা করবেন, বিশ্লেষণ করবেন, ভাই তার পক্ষে আমি নাই। আপনি যেই হন না কেন তার পক্ষে আমি নাই। তো এটা তো গোলাম পরোয়ার বলছে, আমি আমি তো ওনার পড়লাম, তো উনি খুলনাতে বলছেন। তো এইগুলি ঠিক না, এগুলি করলে ভোট কমবে। আজকে আজকে একটা জিনিস ছিল শিরোনাম প্রথম আলোর পত্রিকার, যে যারা চাঁদাবাজি করছেন তাদের 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে, আর বাকি 10 ভাগকে আমরা ঠিক করব। এই যে অবশ হয়ে যাবে, হাত অবশ হয়ে যাবে, এইগুলি শুনলে মনে হয় যেন তাহলে কি সৌদি আরবের কি হাত কাটা, শিরোচ্ছেদ, এরকম কোনো কিছু ইঙ্গিত কিনা? মানে অবশ্যই আমাদের যে প্রচলিত আইন, সেই আইনেই তো যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাদেরকে শাস্তি দেওয়ার তো আইন তো আছেই। আইন থাকলেও আইনটা ইমপ্লিমেন্ট হয় না, সেই কারণেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, রাহাজাত এরা বেপরোয়া হয়। তো এই যে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে, এটা থেকে কি ইঙ্গিত পান আপনি? এটা ইঙ্গিত ভালো ইঙ্গিত না, এটা খারাপ ইঙ্গিত। মানে হাত অবশ মানে কি? মানে ওই হাত দিয়ে সে আর কাজ করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। তাহলে আপনি যেটা বললেন যে হাত কেটে দেওয়া অথবা তাদেরকে ফিজিক্যালি আটকে দেওয়া, এইগুলি এইগুলি কিন্তু আসলে এক ধরনের হুমকির মতো। কিন্তু দেখেন, আপনি যখন হাত অবশ করার কথা বলেন, তখন কি হয়? তখন আপনি কিন্তু আলটিমেটলি মবকে উৎসাহিত করছেন। এটা কিন্তু মাথায় রাখতে একদম। হবে। হ্যাঁ, এইটা কি আপনি সরকারি ভাবে হাত কাটবেন কিভাবে? না। সরকারি ভাবে আমাদের আইনে কি হাত কাটার ব্যাপারটা আছে? নেই তো। হুম, আপনি হুম। বলবেন তখন আমরা হাত কাটার আইন করব। এই যে আপনি আইন করতে চান, তাহলে এখনই বলেন যে আমরা শরিয়া আইন করব। বলে ফেলান, অসুবিধাটা কি? মানে বলতে আইনটা আবার কিরকম হবে? মানে লজ্জা পাচ্ছেন কেন? দুইটা হাত অবশ করে ফেলা, এরকম কি আছে কোনো দেশের আইনে? অবশ করা নাই, হাত কেটে ফেলার কথা আছে। কেটে এখন ফেলা আছে? অবশ মানে কি? অবশ বলতে উনি কি মিন করছেন? যে এই হাত দিয়ে আপনি এই কাজটা আর করতে পারবেন না। এই কাজ আচ্ছা। করতে যদি আমি না পারি, তাহলে আবার হাতের কি সমস্যা? তার মানে হাতটাকে এমন কিছু করা হবে যাতে করা যাবে না। তবে এভাবে, আর এটা যদি আপনি মনে করেন হয়, আপনার এটা কি বলে, এটা যদি আপনার মানে মানে ইঙ্গিতপূর্ণ হয়, এটা যদি আসলে বাস্তবিকভাবে হাত বলতে হাত বোঝায় নাই, এটা কাজের ক্ষমতাকে সিম্বলিক হয়, প্রতীকী হুম। হয়, তাহলে আমার কোনো বক্তব্য নেই। প্রতীকী মানে ঠিক আছে। আপনার কি মনে হয় না যে এটা মানে একটু শব্দটা একটু যে কেউ শুনলে একটু ধাক্কা খাবে, ভয় পাবে, মনে থাকতে হবে। এই শব্দটা শুনলে মানুষ আতঙ্কিত হবে, আতঙ্কিত হবে? আতঙ্কিত হবে। হ্যাঁ। রাইট। আরেকটা একই দিনে আজকের এতে হচ্ছে, জামাতের আমির পদে নারী সম্ভব নয়। সম্ভব নয়, তাহলে জামাতের নারী কর্মীরা রাজনীতি করছে কেন? এইটা তো খালি কম বলছেন আপনি, আমির তো বাদ দেন, জামাতের এমপি তো না আলীরা হতে পারছে না। কয়েকদিন আগে ওনারা তো একটা জুলাই সনদে স্বাক্ষর করে আসছেন। মানে কি? মানে ওনারা প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকার করেছেন যে এই নির্বাচনে ওনারা ৫% নারীকে মনোনয়ন দিবেন। বিএনপিও করেছে, জামাতও করেছে। বিএনপি মাত্র দিছে ৩.৬%। হুম, তারা তো হুম, ৫% কম দিয়েছে। এর জন্য হুম। বিএনপিও দেয়। জামাত একটাও দেয় না, 0% দিয়েছে। তো যারা নাকি এই ২ দিন আগে করা অঙ্গীকার, ২ দিন করা আগে স্বাক্ষর করে আসা যে অঙ্গীকার, সেটাই মেইনটেইন করতে পারে না। তাহলে ৫ বছর ধরে অন্য অঙ্গীকার কেমনে মেইনটেইন করব? এরা তো প্রতিজ্ঞা ভাঙার মতো উস্তাদ। না, জামাতের দুর্দান্ত আমির উস্তাদ। সম্ভব নয়, সেক্ষেত্রে তিনি বলছেন যে শারীরিক, তাদের মেয়েদের শারীরিক স্পেশাল কিছু সমস্যা আছে যেটা পুরুষের নেই, নারীর আছে। নারীর যেমন সন্তান সম্ভব হয়, তার সে প্রসব করে, এই কারণে। কিন্তু তাই যদি হয় এই বাস্তবতায়, তাহলে গণতান্ত্রিক বিশ্বে তো বহু নারী প্রধানমন্ত্রী হয়েছে, এবং শফিকুর রহমানের দল, তাদের 2জন মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়ার অধীনে। তো বেগম খালেদা জিয়া 3বার, শেখ হাসিনা 3বার 4বার প্রধানমন্ত্রী কিভাবে হলো? দক্ষিণ এশিয়ায় আছে, ইউরোপে আছে। কিন্তু আপনি কনসেপ্ট যদি করেন, যে ধরেন আমি আপনাকে তর্কের খাতিরে বলি, একই পরিবারে ভাই বোন 2জনই জামাত করে, বোন মেধাবী, অনেক যোগ্য, ভাই তুলনামূলকভাবে পিছিয়ে আছে। এখন যেহেতু ওই বোন নারী, সে যোগ্যতা থাকা সত্ত্বেও সে দলের প্রধান হইতে পারবে না, এমপি হইতে পারবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না। আপনি যদি এই বিধান করেন, তাহলে তো এটা তো গণতান্ত্রিক সিস্টেমের সাথে গেল না। আপনি নারী অধিকারের কথা বলছেন, তার সাথে তো সংগতিপূর্ণ হলো না। আপনার কি মনে হয়? একদম ঠিক এটা।
এটা ঠিক একদম। এটা হলো একটা খুবই মানে আপনার স্থূল পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ উনি ঘটিয়েছেন, এবং নির্বাচনে আগে যখন এরকম ঘটিয়েছেন, নির্বাচনের পর ওরা তাই করবেন। তো ওনারা তো নারী নেতৃত্ব স্বীকার করেন না, ওনারা তো বলেন ইসলামের নারী নেতৃত্ব নাই, কেন বলেন নারী কর্মীরা যাচ্ছে কেন তাহলে? ওনারা নারীতে দেখেন, এই খুবই ইন্টারেস্টিং বিষয় বলি, যে এই নির্বাচনে মেয়েদের ভোট তারা প্রচুর পাবে বলে তারা আশা করছে, এবং আমরাও জানি মেয়েদের ঘরে ঘরে তারা যাচ্ছে, মেয়েদেরকে প্রভাব দিচ্ছে, মেয়েদেরকে বোঝাচ্ছে যে কি কারণে জামাত ইসলামকে ভোট দেওয়া উচিত, এগুলো আমরা দেখছি। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা ভোট দিচ্ছেন, বিশ্বাস করেন না, বরঞ্চ আপনারা তো নারীকে অবমূল্যায়ন করার চেষ্টা করছেন। এবং এটা তো আমরা তো আফগানিস্তানের চেহারা দেখছি, এটা তো ঠিক না। আফগানিস্তানে কি হচ্ছে এখন? আফগানিস্তানে মেয়েরা কথা বলতে পারবে না, গান গাইতে পারবে না, মেয়েরা কোথাও ঘর থেকে বেরোতে পারবে না, বেরোতে হলে একজন মাহরাম নিয়ে বেরোতে হবে, একা বেরোতে পারবে না। মেয়েদের স্কুল কলেজ বন্ধ, মেয়েরা কোনো স্কুল করতে পারবে না, কলেজে যেতে পারবে না, মেয়েরা ডাক্তার হতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ভাবেন তো, তাদের জন্য এই অবস্থা, মেয়েদের কাছে যাওয়া যাবে না, মেয়েদের এমনকি এখানে আপনার গত কিছুদিন আগে একটা আপনার ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে মেয়েদেরকে উদ্ধার করা হয় নাই, উদ্ধার করতে গেলে ছেলেদের যে উদ্ধার করতে হবে, মানে কি ভয়ঙ্কর। মানে এইগুলি কি বর্তমান বিশ্বে চলে? এই সময় আসেন ধরেন, এত কথা বাদ দেন, মেয়েদেরকে তারা শেখাবে না, তারা মেয়েদেরকে পড়াশোনা করাবে না, ডাক্তার করাবে না। তো এখন ওনার যেখানে যে মূল লিডার, তার ওয়াইফের মনে করেন আপনার প্রেগনেন্ট, তার ট্রিটমেন্ট কিভাবে হবে বলেন? 1 মিনিট। দর্শক বুঝতে পারছেন যে আমার যে সরি, আমার গলার মধ্যে একটা ঝামেলা হয়ে গেছিল, লাইভের মধ্যে আছি, এটা বাস্তব যে আমরা দেখলাম যে এরকম কাশতে আর কি। তো সেটা হচ্ছে আমার সবাই, আর মাসুদ তোমাকে দেখলাম আমরা টক শোতে কাশতে। আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হঠাৎ করে গলার মধ্যে কি কাশি। তো আমি যেটা বলছি, এই যে আপনি মেয়েদেরকে পড়াশোনা করাবেন না, তাহলে মেয়েরা ডাক্তার হতে পারবে না। তো এখন ওদের যিনি মূল নেতা, ধরেন তার বউয়ের বাচ্চা হবে, ডেলিভারি করাতে হবে, কার কাছে যাবে? পুরুষ ডাক্তার তো দেখতে পারবে না, তাহলে তো ওই ভদ্রমহিলা মারা যাবে, কারণ আপনি তো লেখাপড়া বন্ধ করে দিয়েছেন মেয়েদের। মানে একটা জিনিস বুঝতে হবে ভাই, একটা জিনিস বুঝতে হবে, আপনি সময়ের সঙ্গে আপনাকে অগ্রসর হতে হবে। আপনি মুখে যত যাই বলেন না ভাই, আপনার সময়ের সঙ্গে অগ্রসর হতে হবে। এই গোড়ামি করতে চলবে না। এখন আপনি বলতে চান যে মেয়েদের, কথাটা হলো যে ডাক্তারটা কি হবে, মেয়েতে ডাক্তার হতে পারবে না, এটা নিয়ম নাকি? যে ক্লাসে যে ভালো, যে ডাক্তার হওয়ার যোগ্য, তাকে ডাক্তার দিতে হবে, তিনি যোগ্য তিনি ডাক্তার হবেন, তিনি ছেলে হন বা মেয়ে হন এটা ইম্পর্টেন্ট না। কিন্তু তো এখানে তো একই ফর্মুলা হওয়া উচিত, যিনি যোগ্য, যার নেতৃত্বের গুণাবলী আছে, তিনি নেতা হবেন। যদি নারী হয়, উনি আমাদের পর্দার কথা বলেন, ওকে উনি পর্দার মধ্যে থাকবেন, কিন্তু উনি নেতা হবেন। আর পর্দার ডেফিনেশনটা কি? পর্দার ডেফিনেশন আফগানিস্তানে একরকম, তুরস্কে আরেক রকম, ইরানে আরেক রকম। ভাই তুরস্ক, ইরান, আফগানিস্তান সবই তো ইসলামী রাষ্ট্র, তাহলে কোনটা হবে? আমরা কোনটা মানব? ভাই ইসলামের অনেক রকম আছে, ফ্যাক্টর আছে, এটা বলে লাভ নাই। শিয়া সুন্নি অনেক কিছু আছে। এই জন্য বলা হয় যে ধর্মটা মানে ব্যক্তিগত জীবনে রাখা উচিত, ধর্মটাকে রাজনীতি রাষ্ট্রে আনা উচিত না। এই জন্যই তো বলা হচ্ছে, আপনি যখনই আনতে যাবেন প্রশ্নগুলি উঠবে, এই প্রশ্নগুলির জবাব কি দিবেন? যদি জবাব দিতে না পারেন তাহলে তো সমস্যা আছে। ওনারা ইসলামী আন্দোলন করতেছেন, জামাতে ইসলামী বাংলা, তাই ওনারা তো বাংলাদেশের জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন করতেছেন। ইসলামী আন্দোলন করলে হিন্দুর দিয়ে ইসলামী আন্দোলন করবেন? উনি হিন্দুকে নমিনেশন দিলেন কেন? উনি কি ওই হিন্দুকে দিয়ে ইসলামী আন্দোলন করবেন? ভাই বুঝান না রে ভাই। দিল ধরেন সেই আরো যদি হিন্দুরা আসে এক সময়, তাহলে জামাত ইসলাম এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা কি প্রধানমন্ত্রী হবে, আমিরও হইতে পারবে? বিষয়টা আসে না? আপনি মানে কোন একটা জায়গায় এইগুলি হলো, শুনেন, এইগুলো গোজামিল আসলে। আমার কথা হলো কি, যেটাই করবেন
লজিক্যালি করেন। আমি আপনারা আলোচনায় যাওয়ার দরকার নেই। আপনারা সিস্টেম আসে, আপনারা বলেন যে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করব, আমরা সায়েন্স চিন্তা করব। চিন্তা তো করতে হবে। আপনারা কোন লাইনে যাবেন ভাই? আমার কোনো নাই বক্তব্য। আপনি যেভাবে যাবেন, যা বলবেন, ওটা যতটুকু গ্রাহ্য হবে, যতটুকু লজিক্যাল হবে, আপনারা ততটুকু ভোটই পাবেন ভাই। এটা মাথায় রাখেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। মাসুদ কামাল, আমি একদম শেষ একটা প্রশ্ন করে আপনার কাছ থেকে বিদায় নেবো। সেটা হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন 47% মানুষ ইনোভেশন কনসাল্টিং এর জরিপ, সেখানে শফিকুর রহমানের পক্ষে 22 আর 2% হচ্ছে নাহিদ ইসলামের পক্ষে। আপনার চিত্রটা শুনতে চাই। আছে নাহিদ ইসলাম, আছে, চিন্তা নেই। না না, আমি বলি কি, এখন তো আর কিছু করার নাই, এখন তো আর কোনো বিকল্প নাই আমাদের কাছে। আমাদের কাছে তারেক রহমান এবং শফিকুর রহমান ছাড়া তার কোনো বিকল্প নাই, আর তো কেউ নাই ভাই। বাস্তবতা হলো এদেশের বাস্তবতা হলো গিয়া যে এটাই আপনাদেরকে বুঝতে হবে, এখান থেকে মানতে হবে। এবং ইনোভেশনের যে জরিপটা করেছে, এই জরিপটা দেখেন, বাংলাদেশের জরিপের সমস্যা হলো গিয়া যে কে জরিপটা করতেছে, কোন প্ল্যাটফর্ম করতেছে, তার উপর নির্ভর করে, তাই না? এখন ইনোভেশন করছে তারা, আবার মানুষের কাছে কিভাবে করছে আমি জরিপের প্রসেসটা ঠিক জানি না। তারা এইভাবে এটাকে আজকে করছে। জি জি, না, কয়েকদিন আজকে প্রকাশ করছে, যেটা প্রথম আলোতে দেখলাম। আচ্ছা, আমি এটা এখনো দেখিনি। ইনোভেশনের জরিপটা মোটামুটি ভালো হয়, এর আগে আমি দেখেছি ওদের জরিপটা মোটামুটি ভালো হয়। কিন্তু মাঝখানে দেখলাম যে কে করছিল, জামাত এবং বিএনপির মধ্যে ভোটের পার্থক্য দেখা ছিল মাত্র 1%। 34-35। জরিপটা কারা করে, কোথায় করে, তার স্যাম্পল সেটিংটা কেমন, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। আজকে যদি মনে করেন পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করে, দেখবেন সেই জরিপে জামাত জিতে গেছে। আবার যদি মনে করেন যেমন আমারও তো ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল আমি ইদানিং দেখি যে আওয়ামী লীগের লোকজন খুব ভর করছে। তা আমি যদি একটা জরিপ করি, দেখা যাবে লোকজন আওয়ামী লীগের পক্ষে ভোট দিচ্ছে। এটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে, এখন কোন প্ল্যাটফর্মে হচ্ছে তার উপর নির্ভর করে। তারপরেও প্রথম আলো ইনোভেশনের জরিপটাকে বেশ গুরুত্ব দেয় ওরা, ওরা ছাপে। ইনোভেশনের জরিপটা মোটামুটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়, ভালোই। তো 47 ঠিক আছে, এটা হতে পারে, এটা ইট ক্যান বি পসিবল। ঠিক আছে মাসুদ কামাল, আপনার আরেকটা চ্যানেলে আপনার টক শো আছে, আপনাকে আর আটকাবো না। দর্শক, আমাদের আজকের এটা দ্বিতীয় পর্ব, ভোটের লড়াই অনুষ্ঠান। আমরা নির্বাচন পর্যন্ত এটা কন্টিনিউ করব, এবং আমরা নির্বাচনের দিকে নজর রাখবো, এবং প্রতি মুহূর্তের যে নানা গতিধারা আমরা সেগুলি বিশ্লেষণ করবো। সবচেয়ে বড় কথা হলো